আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আমরা বায়োলজি বইয়ের পঞ্চম অধ্যায়ের কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে তোমাদের আমি প্র্যাকটিসের জন্য 5টি ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছিলাম। ওই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়নি। আমি এক এক করে প্রত্যেকটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং ইনশাল্লাহ নেক্সট যেদিন আমরা পড়ব সেটা হচ্ছে বুধবারে এই 5টি ক্রিয়েটিভ কোশ্চেনের উপরেই পরীক্ষা নিব। তো তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবা, দেখবা এবং কোশ্চেনগুলো সম্পর্কে ভালো জানবা, প্রিপারেশন নিবা এবং এক্সামে বসবা। আমরা প্র্যাকটিসের জন্য প্রথম যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা ছিল ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। আমরা ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেনটা আমরা বলি এবং এরপরে কোশ্চেন নিয়ে একটু আমরা আলোচনা করি। কোশ্চেন হয়েছে, মিস্টার রাশেদ ইজ ভেরি স্কিলড অ্যান্ড হার্ড ওয়ার্কিং ফুটবল প্লেয়ার। হিজ এজ ইজ 25 years. Height is 1.7 meters and weight is 68 kgs. He prefers to eat bread, potato, nuts and yolk but less like to eat fruits. এটা হচ্ছে আমাদের স্টেম। প্রথম কোশ্চেন করেছে হোয়াট ইজ ডাইব্যাক। দ্বিতীয় কোশ্চেন, এক্সপ্লেইন ওয়াটার প্লে হোয়াট টাইপ অফ রোল for complete the functional activities of internal organs in human body. C number question, determine the demand of daily calories of Mr. Rashid. এবং D নাম্বারটা হচ্ছে liking and disliking foods of Mr. Rashid in the STEAM will play what type of role to maintain the physical fitness of his. Analyze. এই কোশ্চেনটা থেকে আমরা প্রথম কোশ্চেন শুরু করি, হোয়াট ইজ ডাইব্যাক। সরাসরি ভার্সনের বইয়ে ডাইব্যাক সম্পর্কে কিছু বলা নাই, বাংলা মিডিয়ামের বইয়ে বলা আছে। তবে ডাইব্যাক এটা হচ্ছে সালফারের ডিফিসিয়েন্সির একটা ডিজিজ। তো আমরা এটাকে এভাবে বলতে পারি, ডাইব্যাক ইজ এ ডিজিজ অফ প্ল্যান্ট হুইচ ইজ কজড বাই দ্য ডিফিসিয়েন্সি অফ সালফার। ইন দিস কেস দ্য টিপ অফ স্টিম ডাই। বইয়ে দেওয়া আছে সালফারের ডিফিসিয়েন্সিতে দ্য টিপ অফ দ্য স্টিম ডাই। তো টিপ অফ দ্য স্টিম ডাই, টিপ যদি কোনো গাছের মরে যায় তবে গাছটা থাকবে না, মরে যাবে। এটা হচ্ছে ডাইব্যাক। সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য রোল explain water play what type of role for complete the functional activities of internal organs in human body. এর জন্য আমরা সরাসরি আমাদের বডিতে ওয়াটার কী ধরনের রোল প্লে করে সেই পার্টে চলে যাই। আমাদের বডিতে ওয়াটার 3 ধরনের কাজ করে। 1 নম্বর কাজ হচ্ছে বডি ফরমেশন, 2 নম্বর কাজ হচ্ছে কন্ট্রোল অফ ইন্টারনাল ফাংশন, আর 3 নম্বর কাজ হচ্ছে এলিমিনেশন অফ ওয়েস্টেজ প্রোডাক্টস। তো অ্যাকচুয়ালি এই 3টা আইটেমের ভিতর থেকে আমাদের দ্বিতীয় আইটেমটা চেয়েছে কন্ট্রোল অফ ইন্টারনাল ফাংশনস। এটা কিভাবে হয় আমাদের একটু পড়তে হবে। নিচে এখানে বলেছে কন্ট্রোল অফ ইন্টারনাল ফাংশনস। এটুকুন যদি আমরা পড়ি তাহলে এটার উত্তরেও এটা থেকেও আমরা অ্যান্সার করতে পারবো। তো অ্যান্সারটা আমরা একটু মডেল অ্যান্সার থেকে নেই, দেখি সেটা কেমন হয়। মডেল অ্যান্সারে যেভাবে বলা আছে সেটা হচ্ছে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। ফর দ্য এক্সিস্টেন্স অফ লাইফ ওয়াটার ইজ জাস্ট অ্যান ইম্পর্টেন্ট অ্যাজ নিউট্রিশন, বাট body building and internal functions are not possible without water. তো এরপরে আমরা প্রথমে ওয়াটার সম্পর্কে বলে নিলাম, এবার রোলটা বলবো। রোলটা হচ্ছে নো কেমিক্যাল রিয়াকশন ক্যান অকার ইনসাইড দ্য বডি উইদাউট ওয়াটার। It acts as a solvent. Blood transport is possible only because of water. Nutrients from digested food
in blood and oxygen are carried to the cell through water. Mineral salt remain dissolves in body fluid. Nutrients from digested food dissolves into water are absorbed into blood through the small intestine. এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের বডিতে ওয়াটার সবচেয়ে বেশি কাজ করে অক্সিজেন এবং ফুড এলিমেন্টসগুলো ট্রান্সপোর্ট দেওয়ার জন্য, এবং দ্বিতীয় অংশে কাজ করে যে আমাদের বডির যে এলিমেন্টসগুলো আছে সেগুলো ডিজলভসের জন্য এই গুড সলভেন্ট হিসেবে কাজ করে। ফলে এই ওয়াটারের মাধ্যমে আমাদের বডি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালস, টক্সিক এলিমেন্টস অথবা ওয়েস্টেজ সাবস্টেন্স আমাদের বডি থেকে বের হয়ে যায়। এই বিষয়গুলো গুছিয়ে লিখতে হবে। এবার পরের যে কোশ্চেনটা রয়ে গেছে সেটা হচ্ছে ক্যালকুলেট অর ডিটারমাইন দ্য ডিমান্ড অফ ডেইলি ক্যালোরিজ অফ মিস্টার রাশেদ। মিস্টার রাশেদের যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন ডেইলি সেটার অ্যামাউন্টটা আমাদের হিসাব করতে হবে। তো আমরা এই মডেল এখান থেকে করি খাতায় একটু। আলটিমেটলি রাশেদ একজন ছেলে মানুষ, সুতরাং বিএমআর বের করতে আমরা মেল পার্সনের বিএমআর বের করার ফর্মুলা ইউজ করব। সেটা হচ্ছে 66 প্লাস 13.7 ইন্টু ওয়েট ইন্টু কেজি ইউনিট প্লাস 5 ইন্টু হাইট ইন সেন্টিমিটার মাইনাস 6.8 ইন্টু এইজ ইয়ার। এই ফর্মুলা ব্যবহার করে আমরা একজন মেল পার্সনের বিএমআর বের করতে পারি। তো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আমরা একটু দেখি। ইনফরমেশনগুলো ছিল ব্যক্তির এজ ছিল 25 ইয়ার্স, হাইট ছিল 1.7 মিটার। যদি আমরা সেন্টিমিটার নিতে চাই 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 170 সেন্টিমিটার, এবং ওয়েট দেওয়া আছে 68 কেজিস। আমরা এই ইনফরমেশনগুলো ইনপুট করি আমাদের এই ফর্মুলায়। 66 plus 13.7 into 68 weight plus 5 into height centimeter 170 minus 6.8 into 25 age. আমরা যদি সবগুলোকে ক্যালকুলেট করি তো 66 13.7 into 68 ক্যালকুলেট করলে হবে 931 into 6 প্লাস 5 into 170 ক্যালকুলেট করলে হবে 850 মাইনাস 6.8 into 25 170। এবার সব প্লাস সাইনগুলো এক জায়গায় প্লাস করি। সব 1847.6 মাইনাস 170 টোটালি হবে 1677 into 6 ক্যালোরি। এই ক্যালোরিটা হচ্ছে তার বিএমআর এর প্রাইমারি ভ্যালু। তো পরবর্তীতে আমাদের দেখতে হবে তার বডি কন্ডিশন কেমন, কারণ কমপ্লিট বেড রেস্ট অবস্থায়, টোটালি বেড রেস্ট অবস্থায় এটা তার মিনিমাম ক্যালোরির ডিমান্ড। কিন্তু মানুষকে বেঁচে থাকতে হলে তার রেসপিরেশন চলে, তার ব্রেন চলে, হার্ট চলে, এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ঠিক থাকে। আর এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য বাড়তি এনার্জির প্রয়োজন হয়, আর সেজন্য তার বডি কন্ডিশন, ফিজিক্যাল লেভারেশন এর উপর ডিপেন্ড করে সাধারণত ক্যালোরির মান কম বেশি হয়ে থাকে। কোশ্চেনে বলা ছিল যে মিস্টার রাশেদ ইজ ভেরি স্কিলড অ্যান্ড হার্ড ওয়ার্কিং ফুটবল প্লেয়ার। এখানে যদি হার্ড ওয়ার্কিং ফুটবল প্লেয়ার বলা আছে তার মানে মিস্টার রাশেদের ফিজিক্যাল কন্ডিশন বা লেবারাইজেশনের দিক দিয়ে সে হার্ড ওয়ার্কার বা হার্ড লেবারের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা একটা চার্ট ফলো করি। পার্সন কে কতটা কাজের উপর নির্ভরশীল, কে কতটা কাজ করে তার উপর হিউম্যান বিংকে এখন 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয় বিএমআর এর ক্ষেত্রে। তো বিএমআর বের করতে যারা কোনো কাজই করে না তারপরেও তাদের যে বিএমআর নর্মাল ফর্মুলা থেকে বিএমআর বের হয় সেই বিএমআর এর সাথে 1.2 মাল্টিপ্লাই করতে হয়। যারা লাইট ওয়ার্ক করে, লাইট ওয়ার্ক দ্যাট ইজ কল প্লেইং 2 or 3 days in a week, সেক্ষেত্রে বিএমআর ভ্যালুর সাথে 1.375 মাল্টিপ্লাই করতে হয়। আর ওয়ার্কিং সাফিসিয়েন্ট প্লেইং বলতে বোঝায় 2 to 3 days in a week, এটা তখন তার বিএমআর এর সাথে 1.55 মাল্টিপ্লাই করতে হয়। আর ওয়ার্কিং প্লেইং এভরিডে ইন এ উইক সেক্ষেত্রে 1.725 মাল্টিপ্লাই করতে হয়। আর হার্ড ওয়ার্কিং লেভেলে যারা থাকবে, হার্ড ওয়ার্কিং সাফিসিয়েন্ট জাম্পিং, রানিং অ্যান্ড প্লেইং, সেক্ষেত্রে তার বিএমআর ভ্যালুর সাথে 1.9 মাল্টিপ্লাই করতে হয়।
এক্ষেত্রে আমরা যে মিস্টার রাশেদের BMR বের করেছি, এখানে আমরা দেখেছি রাশেদ ইজ এ হার্ড ওয়ার্কিং ফুটবল প্লেয়ার। সেক্ষেত্রে হার্ড ওয়ার্কিং এর আন্ডারে তাকে আমরা কনসিডার করব, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে রিকোয়ার্ড ক্যালোরিজ অফ রাশেদ ইজ BMR ভ্যালুটা হবে তার 1677.6 ইন্টু 1.9, একদম শেষেরটা হার্ড ওয়ার্কিং এর মাল্টিপ্লাইটা শেষে পাওয়া গেল 3187.44 ক্যালোরি। এই যে ক্যালোরিটা পাওয়া গেল, এই ক্যালোরিটা হচ্ছে মিস্টার রাশেদের ডেইলি তার বডির ডিমান্ড, এনার্জির ডিমান্ড অথবা ক্যালোরির ডিমান্ড। এই ক্যালোরি অনুযায়ী তাকে খাবার খেতে হবে, এবং এই ক্যালোরি অনুযায়ী খাবার খেলেই সে সুস্থ থাকবে। আমাদের পরের কোশ্চেন ছিল লাইকিং অ্যান্ড ডিসলাইকিং ফুড অফ মিস্টার রাশেদ ইন দ্য স্টিম উইল প্লে হোয়াট টাইপ অফ রোল টু মেইনটেইন দ্য ফিজিক্যাল ফিটনেস অফ হিজ, অ্যানালাইজ ইট। এক্ষেত্রে বলেছে যে সে যে খাবার পছন্দ করে, যেমন সে পছন্দ করছে পটেটো, ব্রেড, নাটস অ্যান্ড ইয়োক, আর পছন্দ করছে না সেটা হচ্ছে ফ্রুটস। তাহলে ফিট থাকার জন্য তার এই পছন্দ অপছন্দের খাবারগুলো নিয়ে কি অ্যানালাইসিস করা যায়, কি রোল প্লে করে, এটা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে দুটো নলেজ দেয়া আছে, অর্থাৎ কিছু খাবার দেওয়া আছে যেটা টোটালটাই কার্বোহাইড্রেট বেস, আর একটা ফ্রুটস। এই দুটো খাবারের রোল নিয়ে বলতে হবে, এবং শেষে গিয়ে এই দুটো খাবারের রোল বলার পরে আমাদের সিদ্ধান্ত দিতে হবে যে এই দুই খাবার থেকে কম্পারেটিভলি তার বডি ফিটের জন্য কোন খাবারটা তাকে বেশি খেতে হবে। তার উপরে একটা ফিনিশিং রেজাল্ট কোশ্চেনের শেষে টেনে দিতে হবে। কোশ্চেনটার একটা মডেল অ্যান্সার আমাদের কাছে আছে, এটা আমরা একটু শেয়ার করি। অ্যাকর্ডিং টু দ্য স্টিম, মিস্টার রাশেদ লাইকস অর প্রিফার টু ইট ব্রেড, পটেটো, নাটস অ্যান্ড ইয়োক, অ্যান্ড হি dislike or less like to eat fruits. Okay, bread and potato are carbohydrate type food which helps in producing energy and play important role to maintain the physical fitness of Mr. Rashid. আমরা কার্বোহাইড্রেটের কিন্তু রোলগুলো বলা শুরু করেছি। Carbohydrates are the main source of energy. They are composed of carbon, hydrogen and oxygen. 1 gram carbohydrate contain 4 calories energy. Nuts and yolk are fat type of food. কার্বোহাইড্রেট সম্পর্কে বললাম, এবার ফ্যাট সম্পর্কে বলছি। Nut is vegetables fat and yolk is animal fat. Fat is an essential element of food. It is also composed of carbon, hydrogen and oxygen, and its main function is to produce heat and energy. It remains in the stomach for a long time. It is also stored in various organs. Their stored fat are used when food is not available. Fat contains more than twice as many calories as carbohydrate and protein. আমরা এখানে কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই দুটো যে খাবারগুলো রাশেদ পছন্দ করে সেই খাবারগুলো সম্পর্কে আমরা পজিটিভ দিকগুলো বললাম বা রোলগুলো বললাম। এবার যেটা পছন্দ করে না, ফ্রুটস সম্পর্কেও বা ফ্রুটস রোল সম্পর্কেও আমরা বলবো। সেকেন্ড নলেজ, নাটস অ্যান্ড এগ। ওকে, নাটস অ্যান্ড এগ শেষ হয়নি, শেষ করে নিই। নাটস অ্যান্ড এগ ইয়োক আর সোর্স অফ আয়রন অ্যান্ড নাট is the source of phosphorus and potassium. These mineral salts are the most essential elements in the formation of teeth, muscles, bones, enzyme and hormone. Mineral salts regulate body building and internal functions. They play a particular role in nerve impulse, muscles construction, maintaining water balance in our body, then keeping balance of acid and base. এখন আমরা এ থেকে কিন্তু যে লাইক করে খাবারগুলো পড়েছি, এবার ডিসলাইক করে এরকম খাবারগুলো একটু দেখব। সেটা হচ্ছে মিস্টার রাশেদ লেস লাইক টু ইট ফ্রুটস, বাট ভেরিয়াস টাইপ অফ ফ্রুটস কন্টেইন ভিটামিন সাচ as ভিটামিন A, E, S, C, E, K.
very small amount of vitamin is needed for health. Even so, its importance is unlimited. খুব কম পরিমাণ ভিটামিন আমাদের বডিতে লাগে, এত কম পরিমাণ লাগে যে কখনো ভিটামিন আমাদের এক্সট্রা করে ইনটেক করারও প্রয়োজন হয় না। ভিটামিন বেসড যে ফ্রুটস ভেজিটেবলসগুলো আছে সেগুলো একটু রোটেশন করে খেলেই আমাদের সব ভিটামিনের ডিমান্ড ফিল আপ হয়ে যায়। কিন্তু যদি ফিল আপ না হয় অনেক বড় ক্ষতি হয়ে যায়, মানে প্রয়োজন অল্প কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায় যদি না হয়। তো আমরা এখানে ভিটামিনের কিছু ভালো দিকগুলো পড়েছি। কোশ্চেনটার অ্যান্সার করার ধরনটা এরকম যে পছন্দ করে সেগুলো বলেছি, যেটা পছন্দ করে না সেটাও বলেছি। এবার আমরা আসব যে আসলে প্রবলেমটা কি হবে বা ফিট থাকার জন্য কি প্রয়োজন, একদম শেষে একটা ডিসিশন দেব। ডিসিশন হচ্ছে এটা, সো ফ্রুটস উইল কিপ দ্য বডি অফ মিস্টার রাশেদ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড মেনটেন হিজ ফিজিক্যাল ফিটনেস। তো আমরা দেখলাম যে খাবারের তালিকায় সে যে ফ্রুটস লাইক করে না, এই ফ্রুটসটা তার ফিজিক্যাল ফিটনেসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে আমরা পুরো কোশ্চেনটার সমাধান করতে পারি। আমরা এরপরে পরের আরেকটা কোশ্চেনে চলে যাব। সেকেন্ড কোশ্চেন যেটা, এটাও ঢাকা বোর্ডে 2019-এ এসেছে। সাদ আবদুল্লাহ এভরিডে হ্যাজ ইটেন চিজ মিল্ক ডিউরিং হিজ ব্রেকফাস্ট. His brother Ali Abdullah liked to eat egg and meat. Their sister does not like any kind such type of food which are eaten by her brothers. He likes to eat fruits. এখানে স্টিমের মধ্যে দুজন ছেলের কথা বলা আছে যারা বিভিন্ন ধরনের খাবার পছন্দ করে, তার মধ্যে চিজ, মিল্ক এটা রয়ে গেছে। আবার অন্য একজন আলী আবদুল্লাহ এগ খেতে পছন্দ করে এবং মিট খেতে পছন্দ করে, এবং তাদের যে বোন আছে একজন, সেগুলো খেতে পছন্দ করে না, সে ফ্রুটস খেতে পছন্দ করে। এটা হচ্ছে আমাদের স্টিম। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ বেসিক মেটাবলিক এনার্জি। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেসেসিটি টু ইনক্লুড আয়রন রিচড ফুড ইন এভরিডে ফুড মেনু লিস্ট। থার্ড কোশ্চেন, এক্সপ্লেইন দ্য ডাইজেশন প্রসেস অফ ফুড which has consumed by Saad Abdullah and his brother. এবং 3 number question, from among above 3 person liking food, which food are effective to give protection against the disease. এই কোশ্চেনটা খুবই মানে অনেক ইনফরমেশন এখানে রয়ে গেছে, বিভিন্ন নলেজের সমন্বয় এখানে আছে। তো আমরা একটু আলোচনা করি। এখানে প্রথম কোশ্চেন ছিল হোয়াট ইজ বেসিক মেটাবলিক এনার্জি। বেসিক মেটাবলিক এনার্জি বলতে বোঝায় কমপ্লিট বেড রেস্ট অবস্থায় আমাদের যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয় আমাদের বডিতে, অর্থাৎ বিএমআর বের করার সময় আমরা যে প্রথম অ্যামাউন্টটা বের করি, সেই প্রথম অ্যামাউন্টটা, এটার নাম হচ্ছে যে বিএমআর বের করার সময় প্রথম যে অ্যামাউন্টটা বের করি, এটা হচ্ছে বেসিক মেটাবলিক এনার্জি। এরপরে তো বডি কন্ডিশন অনুযায়ী আমরা বিভিন্ন সংখ্যা তার সাথে মাল্টিপ্লাই করি, এই পরিমাণটাকে বলা হয় বডি মেটাবলিক এনার্জি। বডি মেটাবলিক এনার্জি কেন এটা বলা হচ্ছে এরকম, যে আমরা যখন একেবারেই কমপ্লিট বেড রেস্টে থাকি তখন যে পরিমাণ এনার্জি প্রয়োজন হয় সেটা। পরের কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য নেসেসারি টু ইনক্লুড আয়রন রিচড ফুড ইন এভরিডে। আয়রন রিচড ফুড প্রতিদিন আমাদের খাওয়ার প্রয়োজন কেন? এটা আমরা একটা মডেল অ্যান্সার থেকে নিতে পারি। সেটা এভাবে যে আয়রন ইজ দ্য এসেনশিয়াল মিনারেল সল্ট ফর হিউম্যান বডি। ডিউ টু ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন বডি অ্যানিমিয়া মে অকার। অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা, আরবিসির প্রোডাকশন কমে যাওয়া। অ্যানিমিয়া অকার্স হোয়েন দ্য density of hemoglobin is less than normal with respect to age and gender. বয়স এবং সেক্স বা জেন্ডার ভেদে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন তাকে অ্যানিমিয়া বলে। দিস ডিজিজ অকার ডিউ টু দ্য deficiency of essential elements of food like iron, folic acid and vitamin B complex or the B12. To prevent this disease, including iron in rich food such as kidney bean, liver, meat, egg, peanut, vegetables, molasses, etc. in everyday food menu
ইজ নেসেসারি। তো এই সমস্ত কারণে এটা খুব দরকার হয়। এরপর আমাদের পরের আরেকটা কোশ্চেন, এক্সপ্লেন দ্য ডাইজেশন প্রসেস অফ ফুড হুইচ হ্যাজ কনজিউমড বাই আসাদ বা সাদ আবদুল্লাহ অ্যান্ড হিজ ব্রাদার। সাদ আবদুল্লাহ এবং তার ভাই যেগুলো পছন্দ করে সেটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে সাদ আবদুল্লাহ তার ভাই পছন্দ করে চিজ, মিল্ক অ্যান্ড এগ অ্যান্ড মিট। দেখো, চিজ, মিল্ক, এগ অ্যান্ড মিট সবগুলো হচ্ছে প্রোটিন বেসড ফুড। তার মানে আমাদের বলছে প্রোটিন কিভাবে ডাইজেস্ট হয় এটা আমাদের দেখানোর জন্য। আমরা খুব শর্ট করে জিনিসটাতে উপস্থাপন করি। আমরা 3 ধরনের খাবার সবসময় ইনটেক করি, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে ফ্যাট। মূলত কার্বোহাইড্রেটের ডাইজেশনটা শুরু হয় মুখে, কিন্তু প্রোটিনের ডাইজেশন শুরু হয় স্টমাকে। স্টমাকের আগে প্রোটিনের কোনো ডাইজেশন হয় না, কারণ প্রোটিন ডাইজেস্ট করার জন্য কোনো এনজাইম মুখে নেই। স্টমাকের কিভাবে প্রোটিনের ডাইজেশন শুরু হয় চলো আমরা দেখি। প্রোটিন যখন স্টমাকে চলে আসে তখন স্টমাকের যে স্টমাকের ওয়াল থেকে ইনঅ্যাক্টিভ পেপসিন রিলিজ হয়। ইনঅ্যাক্টিভ পেপসিন। এই ইনঅ্যাক্টিভ পেপসিনগুলোর সাথে অ্যাড হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এত বেশি মাত্রায় থাকে যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ থাকে 1 থেকে 3, অর্থাৎ পিএইচ 1 to 3। এটা বলা যায় যে তীব্র অ্যাসিড। এই তীব্র অ্যাসিডে যখন আসে তখন যে জার্মগুলো এখানে আসে খাবারের সাথে, সেগুলো এখান থেকে জার্মগুলো নষ্ট হয়ে যায়। তো ইনঅ্যাক্টিভ পেপসিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে এই ইনঅ্যাক্টিভ পেপসিনটা অ্যাক্টিভ পেপসিনে পরিণত হয়। অ্যাক্টিভ পেপসিনে পরিণত হওয়ার পরে এই অ্যাক্টিভ পেপসিনটা এবার প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য তৈরি। তো যখন এখানে প্রোটিন আসে, যে প্রোটিনই আসুক, তো প্রোটিনের অনেকগুলো গ্রুপ আছে, যেমন এখানে মিল্কের প্রোটিন, চিজের প্রোটিন, এক একটা প্রোটিন, অ্যানিমাল প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন আসে। এই প্রোটিনগুলোর ডেরিভেশন আছে, এক একটা প্রোটিন এক একভাবে ভেঙে যায়। এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেল বা আরো উপরে জানতে পারবো। তো এখন খুব সিম্পলি আমরা দেখি যে প্রোটিনকে এই অ্যাক্টিভ পেপসিন ভেঙে দেয়। অ্যাক্টিভ পেপসিন ভেঙে দিয়ে এখান থেকে তৈরি করে পলিপেপটাইড। যে পলিপেপটাইড তৈরি হয়, আসলে এটা হচ্ছে পেপটাইডের লম্বা চেন তৈরি হয়, অর্থাৎ প্রোটিনগুলো ভেঙে 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 পেপটাইড তৈরি হয়। প্রোটিনের চেয়ে অনেক সিম্পলার ফর্ম হচ্ছে পেপটাইড। পেপটাইডগুলো অনেকগুলো একসাথে থাকে, তাই একে বলা হয় পলিপেপটাইড। এই পলিপেপটাইড এটা ঘটনা ঘটে স্টমাকে। পলিপেপটাইডকে ভেঙে আরো ক্ষুদ্র করার মতো এনজাইম স্টমাকে থাকে না, তাই পলিপেপটাইডগুলো স্টমাক থেকে এবার ইন্টেস্টাইনে চলে যায়। তাহলে পরের স্টেপটা হবে ইন্টেস্টাইনে। তোমরা আগে লেকচারের সময় শুনেছ যে ইন্টেস্টাইন থেকে কিছু হরমোন রিলিজ হয়, এদেরকে বলা হয় ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড বা ইন্টেস্টাইনাল জুস। ইন্টেস্টাইনাল জুস ছাড়াও এখানে লিভার এবং প্যানক্রিয়াস থেকে বের হয় বাইল। লিভার এবং প্যানক্রিয়াস থেকে বের হওয়া বাইল এবং ইন্টেস্টাইন থেকে বের হওয়া ইন্টেস্টাইনাল জুস সবগুলোর নেচার হয় 3 রকম। একটা থাকবে অ্যামাইলোজ অথবা মল্টোজ। 2 নম্বর যে থাকবে সেটা হচ্ছে ট্রিপসিন, এবং 3 নম্বর থাকবে লাইপেজ। মূলত কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য অ্যামাইলেজ বা মল্টেজ, প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য ট্রিপসিন এবং ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য লাইপেজ। তো এখানে প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য ট্রিপসিন কাজ করে। তো ইন্টেস্টাইনে যেটা হবে স্মল ইন্টেস্টাইনে, এই স্মল ইন্টেস্টাইনে স্টমাক থেকে আসা পলিপেপটাইডগুলো ভেঙে যাবে উইথ দ্য হেল্প অফ ট্রিপসিনে ভেঙে যাবে। ভেঙে গিয়ে এরা এখান থেকে তৈরি করবে পেপটাইড
প্লাস অ্যামিনো অ্যাসিড। মানে পলিপেপটাইডকে কিছু কিছু পেপটাইড তৈরি করবে, আবার কিছু একেবারে সিম্পলের ফর্মে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। এইভাবে যখন অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, এই অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সিম্পলের ফর্ম, এবং এই সিম্পলের ফর্ম এটা আমাদের ইন্টেস্টাইনের ওয়াল, যেখানে বিলি বা ল্যাকটিয়াল ব্লাড ভেসেলস আছে, ওই ব্লাড ভেসেলস দিয়ে অ্যামিনো অ্যাসিডগুলো অ্যাবজর্ব হবে, এবং এই যে পেপটাইড থেকে গেল, এই পেপটাইড পুনরায় ট্রিপসিন দিয়ে আবারও নতুন করে যে পলিপেপটাইডগুলো আসবে, এদের সাথে এই পেপটাইড অ্যাড হয়ে আবার ট্রিপসিন দিয়ে ভেঙে অ্যামিনো অ্যাসিডের দিকে যাবে, এবং এই রিয়াকশনটা সাইক্লিক অর্ডারে চলতে থাকবে। তো এইভাবে মূলত প্রোটিনগুলো আমাদের বডিতে ডাইজেস্ট হয়। স্টুডেন্টস, পরের কোশ্চেনটা ছিল, ফ্রম অ্যামং above 3% liking foods, which food are effective to given protection against the disease? এটা মূলত অ্যান্সার করার মতো ওই আগের যে কোশ্চেনটা ডির অ্যান্সার করেছিলাম ওরকমই। এখানে প্রত্যেকটা ফুডের ক্রাইটেরিয়া বলতে হবে, তাদের রোলগুলো বলতে হবে, যেটা পছন্দ করে সেটা, যেটা পছন্দ করে না সেটাও, সবই বলতে হবে। বলার পরে যে ফুড বেশি ইফেক্টিভ, যেমন এখানে প্রোটেকশন এগেনস্ট দ্য ডিজিজের এগেনস্টের জন্য মূলত এখানে খাবারগুলো আছে। তার মধ্যে একটা হচ্ছে এগ, মিট, দেন চিজ, মিল্ক। এগুলো আসলে প্রোটেকশন দেওয়ার জন্য কাজ করে না। জার্মের এগেনস্টে প্রোটেকশন দেয় হচ্ছে ফ্রুটস, ভিটামিনস, যেটা ভিটামিন আসে ফ্রুটস থেকে। তো আমরা নর্মালি জানি যে অ্যান্সারটা অ্যাকচুয়ালি ফ্রুটস হবে, কিন্তু সবগুলো রোল বলার পরে একদম শেষে ফ্রুটসের রোলও বলার পরে একদম শেষে আমরা ডিসিশন দেব যে ফ্রুটস থেকে যে ভিটামিন পাবো সেই ভিটামিনগুলো আমাদের বিভিন্ন এই ডিজিজের এগেনস্টে আমাদেরকে প্রোটেকশন দিবে। তো এভাবে আমরা এই কোশ্চেনটাও সলভ করতে পারি। এরপরে আমরা তৃতীয় আর একটা কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। বলেছে, ইন অ্যান অ্যানুয়াল পিকনিক the list of food per student is as following: food amount, food, rice and bread 250 gram, meat and dal 150 gram, oil and butter 100 grams. তার মানে রাইস অ্যান্ড ব্রেড, দ্যাট ইজ কল্ড কার্বোহাইড্রেট 250 গ্রাম, প্রোটিন 150 গ্রাম অ্যান্ড ওয়েল 100 গ্রাম। প্রশ্ন বলেছে, হোয়াট ইজ আইডিয়াল ব্লাড প্রেশার? এটা চ্যাপ্টার 6-এ, আমরা এটা আলোচনা করব না। হোয়াট ইজ দ্য রোল অফ ভালভ অফ ব্লাড সার্কুলেশন? ভালভ সার্কুলেশনে ভালভের ভূমিকাগুলো কি, এটাও বলবো না, আমরা বলবো সি এবং ডি। ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি অফ ফুডস অফ দ্য স্টিম ইন কিলোজুল ইউনিটে এই যে খাবারগুলো দেওয়া আছে, এই খাবারগুলো থেকে কত এনার্জি পাওয়া যাবে, এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, এটা আমরা শিখবো। আর শিখবো হাউ ডাইজেশন অফ ফুডস অফ দ্য স্টিম অকার, স্টিমের যে ফুডগুলো আছে কিভাবে ডাইজেস্ট হয়। আসলে এখানে ডি নাম্বারটা একটু বলে নিই, কারণ ডি নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করবো না, এটা আমরা অনেক আগেও আলোচনা করেছি ক্লাসে, অনলাইন ক্লাসেও। আসলে এটা দিয়ে বুঝিয়েছে এখানে যে ধরনের খাবারগুলো আছে, রাইস, কার্বোহাইড্রেট, মিট, প্রোটিন, অয়েল অ্যান্ড বাটার, ফ্যাট, প্রত্যেকটা ডাইজেশন কিভাবে হয় সেটা ব্যাখ্যা করতে হবে। আর এটা ডাইজেশন আমরা বলেছি এবং বইও সুন্দরভাবে দেওয়া আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমরা শুধু আলোচনা করবো ক্যালকুলেশনটা কিভাবে করা যায়, যে এখানে যে পরিমাণ খাবার দেওয়া আছে খাবারগুলো থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়। চলো দেখি আমরা ক্যালকুলেটিংটা করে নিই। ফুড থেকে ক্যালোরি ক্যালকুলেট করার আগে আমরা এটা জেনে নেই যে কোন কোন ফুড থেকে কত ক্যালোরি এনার্জি তৈরি হয়। আমরা জানি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরি এনার্জি তৈরি হয়। 1 গ্রাম প্রোটিন থেকে 4 ক্যালোরি এনার্জি তৈরি হয়, এবং 1 গ্রাম ফ্যাট অথবা অয়েল থেকে 9 ক্যালোরি এনার্জি তৈরি হয়। এই ইনফরমেশনটা আমাদের লাগবে। চলো এবার মূল প্রশ্নে। আমরা একটা মডেল অ্যান্সার দেখার চেষ্টা করেছি। তো মডেল অ্যান্সার অনুযায়ী, যে অ্যাকর্ডিং টু দ্য টেবিল shown in the stem, the amount of carbohydrate 250 gram, rice and bread, amount of protein 150 gram, meat and dal, amount of fat, oil and butter 100 gram. Then according to the formula অনুযায়ী আমরা কিভাবে পাবো, যে 250 গ্রাম কার্বোহাইড্রেট ইন্টু 250 ইন্টু 4, একটু আগে দেখেছি 1 গ্রাম ইকুয়াল টু 4 ক্যালোরি, সো 502
250 into 4 equal to 100 food calorie. আচ্ছা, প্রোটিন 100 গ্রাম প্রোটিন থেকে 150 into 4 equal to 600 food calorie. Then 100 গ্রাম ফ্যাট থেকে পাওয়া যাবে 100 into 9 equal to 900 food calorie. তো সবগুলো যদি যোগ করি, therefore the net calories is 1600 and 900 food calorie, 250 food calories বা কিলো ক্যালোরিজ। এখন আমাদের বলেছে জুল ইউনিটে নিয়ে আসতে, তো এই পর্যন্ত কিন্তু আমরা বের করতে পারবো। নর্মালি আমরা জুল ইউনিটে নেব। আমরা জানি যে 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4.18 কিলো জুল। আমরা জানি 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4.18 কিলো জুল। তো নর্মালি এটাকে 4.18 না মনে করে 4.2 কিলো জুল হিসাব করে। তো এই হিসাবে আমরা এটাকে কিলো ক্যালোরিতে খুব সহজে নিতে পারি। সেটা হচ্ছে 1 কিলো ক্যালোরিজ ইকুয়াল টু 4.2 কিলো জুল। সো 2500 কিলো ক্যালোরি ইকুয়াল টু 2500 into 4.2 কিলো জুল ইকুয়াল টু 10,500 কিলো জুল। So answer, the total energy of the force of the steam is 10,500 kilojoule. এইভাবে আমরা এই ক্যালকুলেটগুলো করতে পারি যে আমরা যে খাবার খাচ্ছি বা কোনো একটা মেনু, সেই মেনুতে কি পরিমাণ এনার্জি আছে এটা আমরা বা ফুড ক্যালোরি আছে সেটা আমরা বের করতে পারি। এরপরে কোশ্চেনটা একটু দেখিয়ে দেই যে এখানে যে খাবারগুলোর কথা বলা ছিল, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই খাবারগুলোর ডাইজেশনটা কিভাবে হয়। ডাইজেশন মাউথে হয়, মাউথেরটা বলতে হবে। মাউথে শুধুমাত্র কার্বোহাইড্রেট ডাইজেশন হয়, আর অন্য কোনো ফুডের ডাইজেশন হয় না, কারণ অন্য কোনো ফুডের ডাইজেশন হওয়ার এনজাইম মাউথে নেই। পরবর্তীতে ছিল ডাইজেশন ইন স্টমাক। একটু আগে আমরা অন্য একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তো স্টমাকে শুধুমাত্র প্রোটিন ডাইজেশন হয়, এখানে ফ্যাট এবং কার্বোহাইড্রেট ডাইজেশনের কোনো এনজাইম না থাকার কারণে ডাইজেশন হয় না। এবং এরপরে সবশেষে ডাইজেশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন। ডাইজেশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে সব ধরনের খাবারের ডাইজেশন ঘটে, কারণ ইন্টেস্টাইনে কার্বোহাইড্রেট ডাইজেশন করার জন্য যে এনজাইম প্রয়োজন সেটা এখানে আছে। কারণ ইন্টেস্টাইনে ডাইজেশন করার জন্য কার্বোহাইড্রেটকে অ্যামাইলোজ অথবা মল্টোজ, প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য ট্রিপসিন এবং ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য লাইপেজ আছে। তার মানে সব ধরনের খাবার এখানে ডাইজেস্ট হয় এবং ফাইনালি ডাইজেশনটা এখানেই ঘটে। তো এভাবে আমরা এটা করতে অ্যান্সার কমপ্লিট করতে পারবো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে 3টা সিকিউ নিয়ে কথা বলেছি। আমরা এর পরের একটা ভিডিওতে আরো 2টো সিকিউ নিয়ে কথা বলবো এবং মোট 5টা সিকিউর উপরে ইনশাআল্লাহ আগামী বুধবার 4টায় আমরা এক্সাম নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, অনেক ধন্যবাদ।